নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। তাহলে চলুন শুরু করি। এমন একদিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণ করা বিজয়ের পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটিমাত্র লোক ছাড়া আর কেহ তাহাকে স্পর্শ করিয়াছে ভাবিলেও তাহার সর্বাঙ্গ ঘৃণায়, লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয়ে ত্রস্ত সশঙ্কিত হইয়া ওঠে। এই জিনিসটাকেই সে রাসবিহারীর নিমন্ত্রণ সারিয়া পালকিতে উঠিয়া পর্যন্ত নানা দিক দিয়া পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করিতে করিতে বাটি আসিতেছিল। তাহার সম্বন্ধে তাহার পিতার মনোভাব ঠিক কী ছিল তাহা জানিয়া লইবার যথেষ্ট সুযোগ ঘটে নাই। কিন্তু তাহার মৃত্যুর পরে তাহার নিজের ভবিষ্যৎ জীবনের ধারাটা যে বিলাসবিহারীর সহিত সম্মিলিত হইয়া প্রভাবিত হইবে তাহা স্থির হইয়া গিয়াছিল। কোনো মতেই যে ইহার ব্যত্যয় ঘটিতে পারে এ সম্ভাবনা কোনো দিন তাহার মনে উদয় হয় নাই। অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোনো এক অদৃশ্য প্রান্ত হইতে সহসা ধূমকেতুর মতো উঠিয়া আসিল এবং এক নিমিষে তাহার বিশাল পুচ্ছের প্রচণ্ড তাড়নায় সমস্ত লণ্ডভণ্ড বিপর্যস্ত করিয়া দিয়া তাহার সুনির্দিষ্ট পথে রেখাটা পর্যন্ত বিলুপ্ত করিয়া দিয়া কোথায় যে নিজে সরিয়া গেল, চিহ্ন পর্যন্ত রাখিয়া গেল না। ইহাই সত্য কিংবা নিছক স্বপ্ন, ইহাই বিজয়া তাহার সমস্ত আত্মাকে জাগ্রত করিয়া আজ ভাবিতেছিল। যদি স্বপ্ন হয় সে মোহ কেমন করিয়া কতদিনে কাটিবে, আর যদি সত্য হয় তবে তাহাই বা জীবনে কি করিয়া সার্থক হইবে। ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল, কিন্তু নিদ্রা তাহার উত্তপ্ত মস্তিষ্কের কাছেও ঘেঁষিল না। আর যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল তাহা এই যে চিন্তা কিছুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলিত করিতেছে, তাহাতে সত্যবস্তু কিছু আছে, কিংবা সে শুধুই তাহার আকাশকুসুমের মালা। এ নিদারুণ সমস্যার গ্রন্থি ভেদ করিয়া তাহাকে কে দিবে? তাহার মা নয়, পিতাও পরলোকে, ভাই বোনও তো কোনো দিনই ছিল না। আপনার বলিতে একা রাসবিহারী ব্যতীত আর কেহ নয়। তিনিই বন্ধু, তিনিই বান্ধব, তিনিই অভিভাবক। অথচ কোন শুভ উদ্দেশ্য সিদ্ধ করিতে যে তিনি এমন তাড়া করিয়া তাহাকে তাহার আজন্ম পরিচিত কলিকাতার সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া দেশে আনিয়া ফেলিয়াছেন, সে আজ বিজয়ার কাছে জলের ন্যায় স্বচ্ছ হইয়া গেছে। এই স্বচ্ছতার ভিতর দিয়া যতদূর দৃষ্টি যায় আজ সমস্তই তাহার চোখে সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্যদান, নিজের গৃহে এই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সম্মুখে এই বিবাহের প্রস্তাব, তাহার সলজ্জ নীরবতার অর্থ মৌন সম্মতি বলিয়া অসংশয়ে প্রচার করা, তাহাকে সকল দিক দিয়া বাঁধিয়া ফেলিতে এই বিরুদ্ধে চেষ্টা পরম্পরার কিছুই আর তাহার কাছে পরিচ্ছন্ন নাই। কিন্তু রহস্য এই যে অত্যাচার উপদ্রবে লেশমাত্র চিহ্ন রাসবিহারীর কোনো কাজে কোথাও বিদ্যমান নাই। অথচ বৃদ্ধের বিনম্র স্নেহ সরস মঙ্গলেচ্ছার অন্তরালে দাঁড়াইয়া কত বড় দুর্নিবার তাড়না যে তাহাকে অহরহ ঠেলিয়া জালের মুখে অগ্রসর করিয়া দিতেছে, উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই নিজের উপায়বিহীনত্বের ছবিটা এমনই সুস্পষ্ট হইয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যে বিজয়া আতঙ্কে শিহরিয়া উঠিল। সমস্ত রাত্রির মধ্যে সে মুহূর্তের জন্য ঘুমাইতে পারিল না। তাহার পরলোকগত পিতাকে বারংবার ডাকিয়া কেবলই কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, বাবা, তুমি তো এদের চিনতে পেরেছিলে, তবে কেন আমাকে
এমন করে তাদের মুখের মধ্যে সঁপে দিয়ে গেলে? এক সময় সে যে নিজেই বিলাসকে পছন্দ করিয়াছিল এবং তাহারই সহিত একযোগে পিতার ইচ্ছার বিরুদ্ধেও নরেনের সর্বনাশ কামনা করিয়াছিল, সেই কামনায় আজ তাহার সমস্ত শুভ ইচ্ছাকে পরাভূত করিয়া জয়লাভ করিতেছে মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। সে বারবার করিয়া বলিতে লাগিল, স্নেহে অন্ধ হইয়া কেন পিতা এই সর্বনাশের মূল স্বহস্তে উন্মূলিত করিয়া গেলেন না? কেন তাহারই বুদ্ধি বিবেচনার উপর সমস্ত নির্ভর করিয়া গেলেন? আর তাই যদি গেলেন, তবে কেন তাহার স্বাধীনতার পথ এমন করিয়া সকল দিক দিয়া রুদ্ধ করিয়া গেলেন? সমস্ত উপাদান সিক্ত করিয়া সে কেবলই ভাবিতে লাগিল, তাহারই এই ক্রুদ্ধ অভিমানের নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী পিতার কানে কি পৌঁছিতেছে না? আজ প্রতিকারের উপায় কি তাহার হাতে আর এক বিন্দুও নাই? পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন ঘুম ভাঙিল, তখন বেলা হইয়াছে। উঠিয়া শুনিল তাহার বাহিরের ঘর নিমন্ত্রিতগণের অভ্যাগমে পরিপূর্ণ হইয়া গেছে, শুধু সেই উপস্থিত নাই। এই ত্রুটি সারিয়া লইতে সে যথাসাধ্য তাড়াতাড়ি করিবে কি? আজিকার সারা দিনব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করিতেই তাহার ভারী যেন একটা বিতৃষ্ণা জন্মিল। শীতের প্রভাত সূর্যলোক বাগানের আম গাছের মাথায় মাথায় ভরিয়া গিয়াছে এবং তাহারই পাতার ফাঁকে ফাঁকে সম্মুখের মাঠের উপর দিয়া রাখাল বালকেরা খেলা করিতে করিতে গরু চড়াইতে চলিয়াছে। দেশে আসিয়া পর্যন্ত এই দৃশ্যটি দেখিতে তাহার কোনোদিন ক্লান্তি জন্মে নাই। অনেক দিন অনেক দরকারি কাজ ফেলিয়াও সে বহুক্ষণ পর্যন্ত ইহাদের পানে চাহিয়া বসিয়া থাকিত, কিন্তু আজ সে ভাবিয়াই পাইল না এতদিন কি মাধুর্য ইহাতে ছিল। বরঞ্চ এ যেন একটা অত্যন্ত পুরনো বাসি জিনিসের মতো তাহার কাছে আগাগোড়া বিস্বাদ ঠেকিল। এই দৃশ্য হইতে সে তাহার শ্রান্ত চোখ দুটি ধীরে ধীরে ফিরাইয়া লইতেই দেখিতে পাইল কালীপদ এক এক লাফে তিনটা সিঁড়ি ডিঙ্গাইয়া উপরে উঠিতেছে। চোখাচোখি হইবা মাত্র সে মহাব্যস্ততার ইঙ্গিত জানাইয়া হাত তুলিয়া বলিয়া ডাকিল, মা, শিগগির শিগগির। ছোটবাবু ভয়ানক রেগে উঠেছেন, আজ এত দেরিও করতে আছে। কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ একরাশি বারুদের মধ্যে পড়িয়া যে বিপ্লবের সৃষ্টি করে, ভৃত্যের এই সংবাদটাও বিজয়ার দেহ মনে ঠিক তেমনই ভীষণ কাণ্ড বাঁধাইয়া প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হঠাৎ সে কথা কহিতে পারিল না। তাহার দুই প্রদীপ্ত চক্ষু হইতে অসহ্য দাহ ঠিকরিয়া পড়িতে লাগিল। কালীপদ সেই চোখের পানে চাহিয়া ভয়ে জড়সড় হইয়া কি একটা পুনরায় বলিবার চেষ্টা করিতেই বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, তুমি নিচে যাও কালীপদ, বলিয়া নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। এই বাটিতে ছোটবাবু বলিতে যে বিলাসবিহারীকে এবং বড়বাবু বলিতে তাহার পিতাকে বুঝায়, বিজয়া তাহা জানিত। কিন্তু এই দুটি পিতাপুত্রে এখানে এত বড় হইয়া উঠিয়াছেন যে তাহাদের ক্রোধের গুরুত্ব আজ চাকর বাকরদের কাছে বাড়ির মনিবকে পর্যন্ত অতিক্রম করিয়াছে, এ খবর বিজয়া এই প্রথম পাইল। আজ সে স্পষ্ট দেখিল ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু এবং সে নিজে তাহার শাসিত কৃপার পাত্রী। এ তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না, তাহা বলাই বাহুল্য। আধ ঘণ্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিল, তখন চা খাওয়া চলিতেছিল। উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখে শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলা অস্পষ্ট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্ন ধ্বনিয়া উঠিল। কিন্তু সহসা বিলাসবিহারীর তীব্র কটু কণ্ঠে সমস্ত ডুবিয়া গেল।
সে তাহার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিয়া বলিয়া উঠিল, ঘুমটা এবেলায় না ভাঙলেই তো চলতো। তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগস্টেড হয়ে উঠছি। এ কথা না জানিয়ে আমি আর পারলাম না। বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে, এ একটা কথা বটে, কিন্তু এতগুলি বাহিরে লোকের সম্মুখে ভাবি স্বামীর এই কর্তব্যপরায়ণতা নিরতিশয় অভদ্রতার আকারেই সকলকে বিস্মিত এবং ব্যথিত করিল। কিন্তু বিজয়া তাহার প্রতি দৃক্পাত মাত্র করিল না, যেন কিছুই হয় নাই। এমনইভাবে সে সকলকেই প্রতি নমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিয়াছিলেন। বিজয়া তাহার কাছে গিয়া শান্ত কণ্ঠে কহিল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। বৃদ্ধ দয়াল স্নেহার্দ্র স্বরে একেবারে মা সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন, না মা, আমাদের কারও কিছুমাত্র অসুবিধে হয়নি। বিলাসবাবু, রাসবিহারীবাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি। কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা। অসুখ বিসুখ তো কিছু হয়নি? ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইহাকে চিনিত না। কালও সে ভালো করিয়া ইহাকে লক্ষ্য করিয়া দেখে নাই, কিন্তু আজ ঘরে পা দিয়া দেখিবা মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলিয়া তাহাকে আকর্ষণ করিল এবং ইহার স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে তাহাকে স্বর্গীয় পিতার কণ্ঠস্বরের আভাস জ্ঞাপন করিল। দয়াল একটা কৌচের উপর বসিয়াছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু নির্দেশ করিয়া কহিলেন, দাঁড়িয়ে কেন মা, বসো এইখানে। অসুখ বিসুখ তো কিছু করেনি? বিজয়া পার্শ্বে বসিয়া পড়িল বটে, কিন্তু জবাব দিতে পারিল না। ঘাড় বাঁকাইয়া আর একদিকে চাহিয়া রহিল। অশ্রু দমন করা তাহার পক্ষে যে উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্ন করিলেন। প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িয়া কোনো মতে শুধু কহিল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না। তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুভব করিয়া মনে মনে শুধু একটু হাসিলেন। যিনি এ বাটির মালিকের জায়গাটি কিছু পূর্বেই দখল করিয়া বসিয়াছেন, তিনি যদি তাঁর ভাবী পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন তো আনাড়িদের কাছে তাহা যত রূঢ় ঠেকুক। যারা যৌবনের ইতিহাসটুকু পড়িয়া শেষ করিয়া দিয়াছেন, তেমন জ্ঞানবৃদ্ধ কেহ যদি মনে মনে একটু হাস্যই করেন তো তাহাকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাহার পার্শ্ব প্রবিষ্টা এই নবীনা অভিমানিনীটিকে সুস্থ হইবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা কহিতে লাগিলেন। এত অল্প বয়সে এই সত্য ধর্মের প্রতি তাহাদের অবিচলিত নিষ্ঠা ও প্রীতির অসংখ্য প্রশংসা করিয়া অবশেষে বলিলেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে, তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম, অনেক স্বার্থত্যাগের আবশ্যক হবে। আমি নিজে তো পাড়াগাঁয়েই থাকি, আমি বেশ দেখছি এ ধর্ম এখনও আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচাতেই চায় না। তাই আমার মনে হয় একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এ দেশে একটা সত্যি বড় সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব, এ আমি ভেবেই পাইনি। বিজয়ার মুখে আসিয়া পড়িতেছিল। বলে, মন্দির প্রতিষ্ঠায় আমার আর কোনো উৎসাহ নেই। এর লেশমাত্র সার্থকতা আর আমি দেখতে পাইনি। কিন্তু সে কথা চাপিয়া গিয়া
মৃদুস্বরে শুধু জিজ্ঞাসা করিল, একটা জটিল সমস্যার সমাধান হবে, আপনি কেন বলছেন? দয়াল কহিলেন, তা বই কি মা, আমার আন্তরিক বিশ্বাস বাংলার পল্লী সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নাই, সে সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত একটা আশা ভরসার আশ্রয় নয়? আমাদের বাঙালি ঘরের দোষ গুণের কথা তুমি নিজেও তো কম জানো না। সেগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয়া আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল। আচার্যের শেষ কথাটায় তাহাই আলোড়িত হইয়া উঠিল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের অত্যন্ত ব্যথার স্থানটাতেই পুনঃ পুনঃ আঘাত করিতেছিল। সে বেদনায় ছটফট করিতেছিল, অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত সমস্ত ব্যাপারটার বিরুদ্ধেই ক্রোধ ও বিরক্তিতে প্রায় অন্ধ হইয়া উঠিয়াছিল। কিন্তু দয়াল যখন তাহার প্রশান্ত মূর্তি ও স্নিগ্ধ কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিকটায় চোখ মেলিতে তাহাকে অনুরোধ করিলেন, তখন বিজয়া সত্য সত্যই যেন নিজের ভরণ দেখিতে পাইল। তাহার মনে হইতে লাগিল, বিলাস হয়তো বাস্তবিকই হৃদয়হীন এবং করুণ নয়। তাহার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশমাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। তাহার মনে পড়িল, সে কোথায় যেন পড়িয়াছে। সংসারের সকল বড় কার্যই কাহারও না কাহারও ক্ষতিকর হয়। যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন, তাহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেই জন্য অনেক স্থলেই তাহারা নির্মম ও নিষ্ঠুরের মতো দেখিতে হন। চিরদিনের শিক্ষা ও সংস্কার বশে ব্রাহ্ম ধর্মের প্রতি অনুরাগ বিজয়ার কাহারও অপেক্ষা কম ছিল না। সেই ধর্মের বিস্তৃতিতে দেশের এতখানি মঙ্গল নির্ভর করিতেছে শুনিয়া তাহার উচ্চশিক্ষিত সত্যনিষ্ঠ মন বিলাসকে অন্তরে ক্ষমা না করিয়া পারিল না। এমনকি সে আপনাকে আপনি বলিতে লাগিল, সংসারে যাহারা বড় কাজ করিতে আসে, তাহাদিগের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সহিত বর্ণে বর্ণে না মিলিলেই তাহাদিগকে দোষী করা অসঙ্গত, এমনকি অন্যায়, এবং অন্যায়কে অন্যায় বুঝিয়া কোনো কারণেই প্রশ্রয় দিতে পারিব না। বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে উঠিতেছিল। বিজয়া উঠিয়া দাঁড়াইল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডাকিয়া কি একটা কথা বলিবার পরে বিলাস এই সুযোগটার জন্যই যেন প্রতীক্ষা করিতেছিল। কাছে আসিয়া বলিল, তোমার শরীরটা কি আজ সকালে ভালো নেই বিজয়া? আধ ঘন্টা পূর্বেও হয়তো বিজয়া প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করিয়া যাই হোক একটা কিছু বলিয়া চলিয়া যাইত। কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল, সহজভাবে বলিল, না, ভালোই আছে। কাল রাত্রে ঘুম হয়নি বলেই বোধ করি একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলে প্রতিঘাত না করিয়া কিছুতেই থাকিতে পারে না। নিজের সমূহ ক্ষতি বুঝিয়াও আত্মসংবরণ করিতে পারে না। বিলাস তাদেরই একজন। তাহার প্রতি বিজয়ের আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হইতেছিল, তাহার নিজের আচরণও ততোধিক নিষ্ঠুর হইয়া উঠিতেছিল। এইরূপে ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তে যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল এবং পক্ককেশ অভিজ্ঞ পিতার পুনঃ পুনঃ স্বনির্বন্ধ অনুযোগ, সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ
অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই লাগিতেছিল না। তখন বিজয়ার মুখের এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলাইয়া দিল। সে স্বাভাবিক কর্কশকণ্ঠ যতদূর সাধ্য কোমল করিয়া কহিল, তা হলে তুমি এ বেলায় রোদে আর বার হইও না। সকাল সকাল স্নানাহার সেরে যদি একটু ঘুমোতে পারো সেই চেষ্টা করো। সিজন চেঞ্জের সময়টা ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে। এই বলিয়া মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধ করিবা নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাইতেও উদ্যত হইল। কিন্তু এ বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই। তাই আর কিছু না কহিয়া দ্রুত পদে ভদ্রলোকদিগের অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। যতদূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রহিল। তাহার পরে একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে তাহার উপরের ঘরে চলিয়া গেল। কিছুকাল অবধি একটা অব্যক্ত পীড়া কাটার মতো তাহার মনের মধ্যে খচখচ করিয়া অহরহ বিঁধিতেছিল। আজ তাহার অকস্মাৎ বোধ হইল সেটাও যেন খোঁজ পাওয়া যাইতেছে না। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল। ভিতরে বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হইয়াছিল। তাহার একটাতে যখন অত্যন্ত সমারোহের সহিত বিজয়াকে বসানো হইল, তখন পার্শ্বের অন্য আসনটা যে কাহার দ্বারা পূর্ণ হইবার অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। পলকের জন্য বিজয়ার মনের ভিতরটা হু হু করিয়া উঠিল বটে, কিন্তু ক্ষণেক পরে বিলাস আসিয়া যখন তাহার নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিল, তখন সে জ্বালা নিভিতেও তাহার বেশি সময় লাগিল না। পোড়া তুবড়ির খোলাটার ন্যায় তুচ্ছ বস্তুর মতো এই ব্রাহ্ম মন্দির হইতেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরিয়া যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবে জেদটা যেন কিছুতেই আর নিকাশ করিতে চাহিতেছিল না। কিন্তু যাহারা নিমন্ত্রণ লইয়া আসিয়াছিলেন তাহাদের বাড়িঘর আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মাতিয়া থাকিলেই চলে না। সুতরাং শেষ একদিন তাহাদের করিতেই হইল। সেদিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটা বক্তৃতা করিয়া শেষের দিকে বলিলেন, যাহার অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার হইতে আলোকে আসিতে পারিয়াছি, সেই একমে বা দ্বিতীয়ম নিরাকার পরম ব্রহ্মের পাদপদ্মে এই মন্দির যাহারা উৎসর্গ করিয়াছেন তাহাদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে সেই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য সম্মিলিত হইবে, সেই শুভ মুহূর্ত দেখিতে ভগবান যেন আমাদের জীবিত রাখেন। এই বলিয়া সেই দুটি নবীন জীবনের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, মা বিজয়া, বিলাস, তোমরা এদের প্রণাম করো, আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। বিজয়া ও বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকাইয়া প্রবীণ ব্রহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করিল। তাহারাও অস্ফুষ্ট কণ্ঠে ইহাদের আশীর্বাদ করিলেন। তাহার পরে সভা ভঙ্গ হইল। সন্ধ্যার পর বিজয়া যখন বাটিতে আসিয়া পৌঁছিল, তখন তাহার মনের মধ্যে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে ও উৎসাহে হৃদয় এমনই পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল যে আপনাকে আপনি কেবলই বলিতে লাগিল, পার্থিব সুখ একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য সে সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। বিলাসের সহিত তাহার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাহাদের কোনোদিন অনৈক্য ঘটিবে না, এ কথা সে জোর করিয়াই নিজেকে বুঝাইল। বিছানায় শুইয়া সে বারবার ইহাই কহিতে লাগিল, এ ভালোই হইল, সে তাহার মতো একজন স্থির সংকল্প, স্বধর্মপরায়ণ, কর্তব্যনিষ্ঠ লোকের সহিত তাহার জীবন চিরদিনের জন্য মিলিত হইতে যাইতেছে। ঈশ্বর তাহার দ্বারা নিজের অনেক কার্য সম্পন্ন করাইয়া লইবেন বলিয়াই
এমন করিয়া তাহার মনের গতি পরিবর্তিত করিয়া দিয়াছেন। পরদিন বিলাস সকলকে করজোড়ে আবেদন করিল, তাহারা যদি অন্তত মাসে একবার করিয়া আসিয়া মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন তো তাহারা আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। এ অনুরোধ অনেকে স্বীকার করিয়াই বাড়ি গেলেন। রাসবিহারী আসিয়া বলিলেন, মা বিজয়া, তোমরা মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো তো দয়ালবাবুকে এখানে রাখবার চেষ্টা করো। বিজয়া বিস্মিত পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, সে কি সম্ভব কাকাবাবু? রাসবিহারী হাসিয়া কহিলেন, সম্ভব না হলে বলবো কেন মা? তাকে ছেলেবেলা থেকে জানি, একরকম আমারই বাল্য বন্ধু। অবস্থা ভালো না হলেও দয়াল খাটিল তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনায়াসে রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও ঘরের অভাব নেই, স্বচ্ছন্দে 2-4টে ঘর নিয়ে এই বৃদ্ধ সপরিবারে বাস করতে পারবেন। সত্যকার শ্রদ্ধা জন্মিয়াছিল। তাহা সাংসরে হীনাবস্থা শুনিয়া সেই শ্রদ্ধায় করুণা যোগ দিল। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করিয়া বলিল, ওকে এইখানেই রাখুন, আমি সত্যই ভারী খুশি হব কাকাবাবু। তাহাই হইল। দয়াল আসিয়া সপরিবারে আশ্রয় গ্রহণ করিলেন। দিন কাটিতে লাগিল। পৌষ শেষ হইয়া মাঘের মাঝামাঝিতে আসিয়া পৌঁছিল। জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলিতে লাগিল। কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তাহা কাহারও কল্পনায় উদয় হইল না। নরেন্দ্রের কোনো সংবাদ নাই, থাকিবার কথাও নহে। শুধু 2 দিনের জন্য সে দেশে আসিয়াছিল, 2 দিন পরে চলিয়া গেছে। তবে একটা ব্যথা বিজয়ের মনে বাজিত যখনই সে মাইক্রোস্কোপটার প্রতি তাহার চোখ পড়িত। আর কিছু নয়, শুধু যদি তাহার সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করিয়াও জিনিসটার দাম দেওয়া হইত। আর একটা কথা স্মরণ হইলে সে যেমন আশ্চর্য হইত তেমনি কুণ্ঠিত হইয়া পড়িত। 2 দিনের পরিচয়ে কেমন করিয়াই না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মিয়াছিল। ভাগ্যে তাহা প্রকাশ পায় নাই। না হইলে মিথ্যা মোহ একদিন মিথ্যায় মিলাইয়া যাইতই, কিন্তু সারা জীবন লজ্জা রাখিবার আর ঠাঁই থাকিত না। তাই সেই 2 দিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়িত তখনই প্রাণপণ বলে মন হইতে তাহাকে সে দূরে ঠেলিয়া দিত। এমনই করিয়া মাঘ মাসও শেষ হইয়া গেল। ফাল্গুনের প্রারম্ভেই হঠাৎ অত্যন্ত গরম পড়িয়া চারিদিকে জ্বর দেখা দিতে লাগিল। দিন 2 হইতে দয়ালবাবু জ্বরে পড়িয়াছিলেন। আজ সকালে তাহাকে দেখিতে যাইবার জন্য বিজয়া কাপড় পরিয়া একেবারে প্রস্তুত হইয়াই নিচে নামিয়াছিল। বুড়ো দারোয়ান কানাই সিং লাঠি আনিতে তাহার ঘরে গিয়াছিল এবং সেই অবকাশে বাহিরের ঘরে বসিয়া বিজয়া 1 পেয়ালা চা খাইয়া লইতেছিল। নমস্কার। বিজয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল নরেন্দ্র ঘরে ঢুকিতেছে। তাহার হাতের পেয়ালা হাতে রহিল। শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মিলিয়া চাহিয়া রহিল। না করিল প্রতি নমস্কার, না বলিল বসিতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তাহার লাঠিটা হেলান দিয়া রাখিল, আর একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। কহিল, এ কাজটা আমারও এখনো সারা হয়নি, আর 1 পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। দি বলিয়া বিজয়া হাতের বাটিটা নামায়া রাখিয়া বাহির হইয়া গেল। কিন্তু কালীপদকে বলিয়া দিয়া তৎক্ষণাৎ ফিরে আসিতে পারিল না। উপরে যাইবার সিঁড়ির রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হইয়া উঠিয়াছিল। কোনো কারণেই হৃদয় যে মানুষের এমন করিয়া দুলিয়া উঠিতে পারে ইহা সে জানিতই না। তথাপি এ কথা স্পষ্ট বুঝিতেছিল, এ আন্দোলন শান্ত না হইলে কাহারও সহিত সহজভাবে কথাবার্তা অসম্ভব। মিনিট 5-6 সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া যখন দেখিল কালীপদ চা লইয়া যাইতেছে, তখন সেও
তাহার পিছনে পিছনে ঘরে আসিয়া প্রবেশ করিল। কালীপদ চলিয়া গেলে নরেন্দ্র বিজয়ার মুখের প্রতি চাহিয়া কহিল, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন। আপনি কোথাও বার হচ্ছিলেন, আমি এসে বাধা দিয়েছি, কিন্তু মিনিট পাঁচেকের বেশি আপনাকে আটকে রাখব না। বিজয়া কহিল, আচ্ছা, আগে আপনি চা খান। বলিয়া হঠাৎ পশ্চিম দিকে জানালাটার প্রতি নজর পড়ায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ও জানালাটা কে খুলে দিয়ে গেল? নরেন্দ্র বলিল, কেউ না, আমি। কি করে খুললেন? যেমন করে সবাই খুলে, টেনে। কোনো দোষ হয়েছে? বিজয়া মাথা নাড়িয়া কহিল, না, এবং মুহূর্ত কয়েক তাহার লম্বা সরু সরু আঙুলের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানালাটা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি। কথা শুনিয়া নরেন হো হো করিয়া উচ্চহাস্যে ঘর ভরিয়া দিল। এ সেই হাসি! মনে পড়িয়া বিজয়ার সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল। হাসি থামিলে নরেন সহজভাবে কহিল, সত্যি আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাত ভেঙে যায়। বিজয়া হাসি চাপিয়া গম্ভীর মুখে কহিল, আপনার মাথাটা তার চেয়েও শক্ত। ঢু মারলে। কথাটা শেষ না হইতেই নরেন আবার তেমনই উচ্চহাস্য করিয়া উঠিল। এই লোকটির হাসি প্রভাতের আলোর মতো এমনই মধুর, এমনই উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সংবরণ করা যায় না। নরেন পকেট হইতে 200 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া বলিল, সেই জন্যেই এসেছি। আমি জোচ্চোর, আমি ঠক, আরও কত কি গালাগালি ওই কটা টাকার জন্যে আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আপনার টাকা নিন, দিন আমার জিনিস। বিজয়ের মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু তখনই আপনাকে সামলাইয়া লইয়া কহিল, আর কি কি বলে পাঠিয়েছিলুম বলুন তো? নরেন কহিল, অত আমার মনে নেই, সেটা আনতে বলে দিন। আমি 9:30টার গাড়িতেই কলকাতা ফিরে যাব। ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, অত দূর আর যেতে হয়নি। বিজয়ের মুখ উজ্জ্বল হইয়া উঠিল, কহিল, আপনার ভাগ্য ভালো। নরেন বলিল, হ্যাঁ, কিন্তু আমার আর সময় নেই, 9টা বাজে। চক্ষে নিমিষে বিজয়ার মুখের দীপ্তি নিভিয়া গেল, কিন্তু নরেন তাহা লক্ষ্য করিল না। কহিল, আমাকে এক্ষুনি বার হতে হবে, সেটা আনতে বলে দিন। বিজয়া তাহার মুখের প্রতি চোখ তুলিয়া বলিল, এই শর্ত কি আপনার সঙ্গে হয়েছিল যে আপনি দয়া করে টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে? নরেন লজ্জিত হইয়া কহিল, না, তা নয় সত্যি, কিন্তু আপনার তো ওতে দরকার নেই। আজ নেই বলে কোনো দিন দরকার হবে না, এ আপনাকে কে বললে? নরেন্দ্র মাথা নাড়িয়া দৃঢ় স্বরে কহিল, আমি বলছি, ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। বিজয়া উত্তর দিল, তবে যে বিক্রি করে যাবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকারে লাগবে। আমাকে ঠকিয়ে গেছেন বলে পাঠিয়েছিলুম বলে আপনি আবার রাগ করছেন? তখন একরকম কথা আর এখন একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, তখন ভেবেছিলুম অমন জিনিসটা আপনি ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা, আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এও কেন তাই মনে করুন না। আমি এ টাকা সুদ দিচ্ছি। বিজয়া কহিল, কত সুদ দেবেন? নরেন্দ্র বলিল, যা ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আমি রাজি নই। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকায় বিক্রি করিতে পারি। নরেন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল, বেশ,
তাই করুন গে, আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাইনি। বিজয়া মুখ নিচু করিয়া প্রাণপণে হাসি দমন করিয়া যখন মুখ তুলিল, তখন কেবল এই লোকটি ছাড়া সংসারে আর কাহারও কাছে বোধ করি সে আত্মগোপন করিতে পারিত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টিই ছিল না। সে তীক্ষ্ণভাবে কহিল, আপনি যে একটি সাইলক তা জানলে আমি আসতাম না। বিজয়া ভালো মানুষটির মতো কহিল, দেনার দায়ে যখন আপনার যথা সর্বস্ব আত্মসাৎ করে নিয়েছিলুম তখনও ভাবেননি? নরেন কহিল, না, কেন না, তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে করে গিয়েছিলেন। আমরা কেউ তার জন্য অপরাধী নই। আচ্ছা, আমি চললুম। বিজয়া কহিল, খেয়ে যাবেন না? নরেন উদ্ধতভাবে কহিল, না, খাবার জন্যে আসেনি। বিজয়া শান্তভাবে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তাহার ওষ্ঠ প্রান্তে হাসির রেখা ধরা পড়িয়া গেল। নরেন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি আপনার উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার কারও জন্মায় না জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন। বলিয়া সে লাঠিটা তুলিয়া লইল। বিজয়া কহিল, নইলে আপনার গায়ে জোর আছে এবং হাতে লাঠি আছে, এই তো? নরেন লাঠিটা ফেলিয়া দিয়া হতাশভাবে চেয়ারটায় বসিয়া পড়িয়া বলিল, ছি ছি, আপনি যা মুখে আসে তাই বলছেন। আপনার সঙ্গে আর পারিনি, কিন্তু মনে থাকে যেন। বলিয়া আর সে আপনাকে সামলাইতে না পারিয়া হাসি চাপিতে চাপিতে দ্রুতপদে প্রস্থান করিল। একাকী ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ বসিয়া থাকিয়া অবশেষে তাহার লাঠিটা হাতে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইতেই বিজয়া ঘরে ঢুকিয়া কহিল, আপনার জন্যই আমার যখন দেরি হয়ে গেল তখন আপনারও চলে যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। নরেন যাওয়ার কথাটা বিশ্বাস করিল না, তথাপি জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে হাত দেখতে? তাহার মুখের প্রতি লক্ষ্য করিয়া এইবার বিজয়া গম্ভীর হইল। কহিল, এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নতুন আচার্য হয়ে এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তাঁর ভারী জ্বর হয়েছে। চলুন, একবার দেখে আসবেন। আচ্ছা, চলুন। বিজয়া কহিল, তবে একটু দাঁড়ান। সেই পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন? 3-4 দিন তারও জ্বর। তার মাকে আনতে বলে দিয়েছি। বলিতে বলিতেই পরেশের মা ছেলেকে অগ্রবর্তী করিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, ছেলের সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু। নারীটা দেখে একটু ওষুধ টষুধ যদি দিতেন। নরেন কহিল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়াই ছেলেকে লইয়া চলিয়া গেল। তখন নরেন বিজয়ার বিস্মিত মুখের পানে চাহিয়া কহিল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন। বিজয়ার মুখ কালি হয়ে গেল। বসন্ত? বসন্ত হবে কেন? নরেন কহিল, হবে কেন সে অনেক কথা, আজও ভালো বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর পানে চাইলেই জানতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার বিশেষ আবশ্যক নেই। তার অসুখটাও খুব সম্ভব কাল পরশুই টের পাবেন। ভয়ে বিজয়ার সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া অস্পষ্ট কণ্ঠে কহিল, আমারও নিশ্চয় বসন্ত হবে নরেনবাবু। আমারও কাল রাত্রে জ্বর হয়েছিল, আমারও গায়ে ভয়ানক ব্যথা। নরেন হাসিল, কহিল, ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। বেশ তো, জ্বরে যদি একটু হয়ে থাকে তাতেই বা কি?
আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ বিজয়ার সকলেরই চোখ তাই দুটি হতে হবে ছলছল করিয়া আসিল। তার কোনো মানে নেই। কহিল, হলেই বা আমাকে দেখবে কে? আমার কে আছে? নরেন পুনরায় হাসিয়া কহিল, দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার। বিজয়া হতাশভাবে মাথা নাড়িয়া কহিল, না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যই খুব জ্বর হয়েছিল। তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিলুম। এখনও আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন, বলিয়া সে ডান হাত বাড়াইয়া দিল। নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব, আপনার দয়া। বলিয়া বিজয়া চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়া নরেনের মর্মমূলে বিঁধিল। প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটা তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়াভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষচিত্তকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল। পরদিন কাজের ভিড়ে কোনো মতে সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা ৯টার মধ্যে গ্রামে আসিয়া উপস্থিত হইল। বাটিতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, মায়ের বড় জ্বর বাবু, আপনি একেবারে ওপরে চলুন। নরেন্দ্র বিজয়ার ঘরে আসিয়া যখন উপস্থিত হইল, তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটফট করিতেছে। কে একজন প্রৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিয়রে কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে, এবং অদূরে চৌকির ওপর পিতাপুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করিয়া বসিয়া আছেন। উভয়ের কাহারই চিত্ত যে ডাক্তারের আগমনে আশায় ও আনন্দে নাচিয়া উঠিল না, তাহা না বলিলেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র বাহুল্য না করিয়া সোজা জিজ্ঞাসা করিল, আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ কোনো জবাব দিতেই পারা যায় না। কিন্তু প্রশ্ন শুনিয়া বিজয়া রক্তচক্ষু মিলিয়া চাহিল। প্রথমটা সে যেন ঠাউর করিতে পারিল না। তাহার পরে দুই বাহু বাড়াইয়া কহিল, আসুন। নিকটে আর কোনো আসন না থাকায় নরেন তাহার শয্যার একাংশে গিয়াই উপবেশন করিল। চক্ষের পলকে বিজয়া দুই হাত দিয়া সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না, আমি সমস্ত দিন পথ পানে চেয়েছিলাম। নরেন্দ্র ডাক্তার, তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতদূরে বসিয়া দুর্ভাগ্য পিতা পুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। তাহার হাতখানা বিজয়া একেবারে বুকের উপর টানিয়া লইয়া একান্ত করুণ স্বরে কহিল, কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না বলো? তুমি চলে গেলে আমি হয়তো বাঁচব না। জবাব দিতে গিয়া নরেন মুখ তুলিতেই দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত সন্নিকটবর্তী নিঃশঙ্ক চিত্ত শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাহ্নে ক্ষুধিত ব্যাঘ্র যেমন করিয়া চাহে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মেলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে। আজকের মতো এখানেই শেষ হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনলেন উপন্যাসটির ৪র্থ পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত
অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।